এদিকে বিএনপি কর্মীদের সাথে সমন্বয়করা এক হয়ে তাণ্ডব শুরু করে শত শত নেতাকর্মী ঢাকার রাজপথ অচল করে। ডক্টর ইউনূস আছেন মহাবিপদে। তাহলে কি তিনি সর্বশেষ দেশ ছাড়বেন নাকি আত্মসমর্পণ করবেন? যে একে একে সবাই খোলস ছেড়ে বেরিয়ে আসছেন, একে একে সবাই বাংলাদেশের বিরুদ্ধে যাদের অবস্থান, নিজেদের অবস্থানটি স্পষ্ট করার ঔদ্ধত্য দেখাচ্ছে। ছাত্রদের সাথে আসন সমঝোতা করতে চায় বিএনপি এবং এর নেপথ্যে থাকতে পারেন। নাম বললে ভাসুরের নাম মুখে আসতে মানা, এখন নাম বললে অনেকেই ক্ষুব্ধ হবেন, অনেকের সাথে সম্পর্ক নষ্ট হবে। প্রধান প্রধান রাজনৈতিক দল বলতে আমরা যাদেরকে বুঝি, আমি যদি বিএনপির কথা বলি, জামাতের কথা বলি, তারা কি পরিষ্কারভাবে বলছে আমরা মোহাম্মদ ইউনূস সরকারের আয়ু আর কতদিন? অনেকেই ভাবতে পারেন যে এইরকম একটা বিষয় নিয়ে আমি কেন আলোচনা উত্থাপন করছি। প্রচুর মানুষ প্রতিদিন প্রতিনিয়ত তারা এইরকম মন্তব্য করছেন যে আপনি পারছেন না স্যার, আপনি পারছেন না স্যার, আপনি চলে যান। গত 16 বছর বিএনপির উপরে অনেক নির্যাতন নিপীড়ন হয়েছে। বিএনপি বাংলাদেশ থেকে নিশ্চয়ই পালিয়ে যায়নি। আমি প্রথমেই স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। এখানে দেখুন তারা কিন্তু রাজপথে নেমে গিয়েছে এবং তারা আক্রমণ করতেছে, সবকিছু দেখতে পারবেন। বিএনপি এবং সমন্বয়করা কিন্তু হচ্ছে, অন্যদিকে ডক্টর ইউনূস। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতি জটিল থেকে জটিলতা হচ্ছে এবং এতটা জটিল হয়ে পড়েছে যে এটার কোনো পলিটিক্যাল সমাধান আমার কাছে এই মুহূর্তে আছে বলে মনে হচ্ছে। কি অবস্থা সেটি হচ্ছে, সমন্বয়ক সার্জিসের বাবাকে যখন নাকি ট্রাকটি আপনার ধাক্কা দেয়, সেখানে তিনি মৃত্যুবরণ করেন। মানে তিনি নিতে নিতে তিনি কি রাস্তায় মৃত্যুবরণ করেন এবং সেখানে আপনার সম্পূর্ণ দায়ভার উঠে আসছে আওয়ামী লীগের উপরে। মানে এটা নাকি আওয়ামী লীগ ঘটাইছে, আপনার সার্জিসের উপরে আক্রমণ করে, এটাও নাকি আওয়ামী লীগ ঘটাইছে। তবে হ্যাঁ, বাংলাদেশে এখন নতুন করে নোবেল দেওয়ার জন্য একটা কমিটি হতে যাচ্ছে, শোনা যাচ্ছে ইতিমধ্যে। যেসব শাসক দল বিশ্বে স্বৈরাচারী এবং গুম করেছেন, খুন করেছেন, মানুষকে হত্যা করেছেন, নাগরিক কমিটির ছোট ছোট বাচ্চা রাজনীতিবিদদের সাথে বিএনপির বুইরা ভাঙা পাচ্ছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন, প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। পতন হয়ে গেছে প্রায় 6 মাস। এতদিন যাবৎ মানুষ আওয়ামী লীগের প্রতি বিরক্ত ছিল, কারণ প্রতিদিনই গণমাধ্যমে যেই খবরগুলো আসতো সেগুলোতে আমরা দেখতাম ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগের অমুক সন্ত্রাসী, আওয়ামী লীগের অমুক সন্ত্রাসী। মিডিয়াতে টানা এই খবরগুলো দেখতে দেখতে সাধারণ মানুষের মুখে এইসব খবর শুনতে শুনতে মানুষ 5ই আগস্টে যে ঘটনাটা ঘটছিল, বৈষম্য বিরোধী পোলাপানের ডাকে যে সবাই মাঠে নামছে বিষয়টা তা না, বিরক্ত ছিল অনেক কিছুতে। তো এখন ক্ষমতায় আসার আগে বিএনপির বেশ কিছু অ্যাক্টিভিটিস যেগুলো আমরা দেখছি, বিশেষ করে আজকে সবচেয়ে বড় একটা সংঘর্ষ হয়েছে জাস্ট ক্ষমতাকে কেন্দ্র করে, মানে দখল লড়াইকে কেন্দ্র করে। আর আপনি দেখেন এখানে প্রায় 20 জন আহত, গোলাগুলি, তাও কাদের মধ্যে? ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল। আগে শুনতাম ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শুধু লীগের জায়গায় দলের নাম কানেক্ট হয়েছে। আজকেও তারেক রহমান বলছিলেন যে তোমরা যদি এইভাবে চলো তাহলে জনগণ 5ই আগস্টের মতন পরিণতি কিন্তু আমাদের দলটারও করে দিবে। কিন্তু কে শুনে কার কথা? চোরায় না শুনে ধর্মের কাহিনী। আর এই ঘটনাগুলো বিএনপির ক্ষমতায় যাওয়ার পথকে বন্ধ করে দিচ্ছে। মনে রাখেন, 1 থেকে 1.5 বছর পর যদি নির্বাচন হয় আর এইভাবে যদি মানে বিএনপির যারা নেতাকর্মীরা আছেন মাঠের মধ্যে খেলা দেখান, আসলে দেশটা কোথায় নিয়ে যাবেন আপনারা? জামাত এগুলোতে একটা ভালো অ্যাডভান্টেজ পাবে, কারণ আপনারা কয়টা নিউজ আমরাই করছি, কয়টা নিউজ জামাতকে নিয়ে দেখেন তো আছে? নাই। আসুন দেখি ঘটনার প্রেক্ষাপট হচ্ছে শামীম ওসমানের সেই এরিয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রভাব বিস্তার এবং আরো দখলকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের 2 গ্রুপের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ, রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর এই ঘটনায় 2 জন গুলিবিদ্ধ হয়েছেন, আহত 20 জন। এই সময় জিপ গাড়ি, মোটরসাইকেল ভাঙচুর করে সেখানে আগুনও দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজে আহতরা এই মুহূর্তে চিকিৎসাধীন আছেন। দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের
সওঘাট এলাকায় এই ঘটনাটি ঘটেছে। কারা আছেন ওই এলাকার? স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীরা বলছে ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন সাওঘাট এলাকায় বিসমিল্লা আড়ত নিয়ে জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধানের সাথে স্থানীয় ব্যবসায়ী মুজিব রহমানের বিরোধ চলে আসছিল। শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের 6 সহযোগী গ্রেপ্তার। শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের 6 সহযোগী আপনার এটা আমাদের আরেকটা নিউজের একটা অংশ বিশেষ ছিল। ব্যবসায়ী মুজিবুর রহমানের দাবি সেলিম প্রধানের মালিকানাধীন জমিতে তিনি 10 বছরের জন্য চুক্তি করছিলেন, মানে ভাড়ায়। তো সেখানে তিনি বালু ভরাট, শেড নির্মাণ করে কাঁচা বাজারের আড়ত গড়ে তোলেন। বর্তমানে পেশি শক্তি খাটিয়ে আড়তটি বেদখলের চেষ্টা চালিয়ে আসছে সেলিম প্রধান। সেলিম প্রধানের দাবি ভুয়া চুক্তিনামা তৈরি করে জোরপূর্বক তার জমি দখল করে আড়ত গড়ে তুলেছেন মুজিবুর রহমান। এদিকে আড়তটি দখল করতে সেলিম প্রধানের পক্ষ নেয় জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান এবং তার লোকজন। আর অপরদিকে মুজিবুর রহমান এবং আড়তের ব্যবসায়ীদের পক্ষ নেয় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম এবং তার লোকজন। আজকে দুপুরে আড়তের পাশে সেলিম প্রধানের বাড়িতে মাসুদুর রহমানের লোকজন অবস্থান নেয়। এই সময় আড়তের পাশের সড়ক দিয়ে রফিকুল ইসলাম তার নেতাকর্মীদের দিয়ে চাঁদাবাজ এবং সন্ত্রাস বিরোধী মিছিল বের করে। সেলিম প্রধানের বাড়ির ভেতর থেকে ওই মিছিলে ইটপাটকেল ছোড়া হয়। এরপরে সৃষ্টি হয় উত্তেজনা। এক পর্যায়ে ধাওয়া পাল্টা দেওয়া, গুলিবর্ষণ, আর এখানে রক্তক্ষয়ী সংঘর্ষ। কয়েকজন পিস্তল হাতে গুলি করে। এখানে 20 জন আহত। আর যারা গুলিবিদ্ধ রাজু এবং স্বপন। আর সেলিম প্রধানের ব্যবহৃত একটা জিপ গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। 10টি মোটরসাইকেল ভাঙচুর করছে। এই সময় গাউসিয়া মার্কেট, তাঁতবাজার, হাজি শপিং কমপ্লেক্স সহ আশেপাশের মার্কেট এবং হাট বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। আর নির্বাহী অফিসার সাইফুল ইসলামের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে। তো জেলা স্বেচ্ছাসেবক দলের যিনি যুগ্ম আহ্বায়ক তিনি বলছেন, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম। ওই মিছিলে অতর্কিতভাবে সন্ত্রাসীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এখানে সন্ত্রাসী কারা? ছাত্র দলের তারা। তো জেলা ছাত্র দলের সাবেক সভাপতি বলছেন যে আমি ঘটনাস্থলে ছিলাম না, তবে শুনেছি আমার লোকজনের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। তো তার লোকজনের বিরুদ্ধে কে চালাইছে? স্বেচ্ছাসেবক দল। এসপি সাহেব বলছেন যে এখানে দীর্ঘদিন ধরে ঝামেলা আছে, লিখিত কোনো অভিযোগ হয়নি, গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, আমরা অস্ত্র উদ্ধারের চেষ্টা চালাবো। আপনারা যারা এই কাজগুলা করছেন, ক্ষমতায় আসেন নাই, তো এরকম ম্যাজিক যদি দেখাইতে থাকেন আর ক্ষমতায় আসার সম্ভাবনা আছে। আওয়ামী লীগের মানুষ এতদিন যে এই কারণে খারাপ বলছে, তাহলে আওয়ামী লীগ যদি খারাপ হয় তাহলে আপনারা কি? আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় বৈশা করছে, আপনি গেছেন রাষ্ট্র ক্ষমতায়। আপনার নেতা যিনি আছেন প্রতিদিন কিন্তু আপনাদেরকে বুঝান, ওনার পেজ থেকে উনি প্রতিদিন ভিডিও আপলোড করেন, কিন্তু কোথাও না কোথাও কিসের জিয়ার আদর্শ? আওয়ামী লীগকে নিয়ে যারা ইতিমধ্যে ট্রল করতেছে বা অনেকটা দেখবেন হাসি ঠাট্টা তামাশা এগুলো করতেছে, মানে এই যারা এই কাজগুলো করতেছে তাদের বয়স আপনি দেখবেন সর্বোচ্চ 20, 22 অথবা আপনার 25। যেমন আমার বয়স হচ্ছে আপনার 27। তার মানে আমরা কিন্তু শেখ হাসিনার বিরোধী দলের থাকার সময়টা আমরা দেখিনি, তখন আমরা একদম ছোট, আমরা বুঝি না রাজনীতি কি জিনিস। তো যারা ইতিমধ্যে 15 বছর শেখ হাসিনাকে ক্ষমতার মধ্যে দেখেছে, তারা দেখছে যে শেখ হাসিনা হঠাৎ করে চলে গেছে, আসলে তারা ইতিমধ্যে মানে একদম পাগল হয়ে গেছে। যে মনে হয় এত বড় স্বৈরাচার মানুষ কইতো যে শেখ হাসিনা অনেক স্বৈরাচার, তার পতন হয়ে গেছে। দেখবেন কি তারা অনেকটা আপনার হাসি তামাশা ফেসবুকে পোস্ট দিবে, মানে নানান ভাবে তারা পোস্ট দিবে, আপার ফিরবে না, শেখ হাসিনার ফিরবে না। মানে এগুলা হচ্ছে কি তারা বুঝতেই পারতেছে না রাজনীতির দাবার চাল শেখ হাসিনা যে কেন চলে গেছে, বা শেখ হাসিনা একটি তালিকা করার জন্য দেশ থেকে চলে গেছে। এটাই সত্য। আমি আপনাদেরকে যদি বলি, শেখ হাসিনা শুধু দেখতে চেয়েছে যে এদেশের বিরুদ্ধে 15 বছর যে রাষ্ট্র পরিচালনা করলাম, এই 15 বছরের ভিতরে যে উন্নয়ন গুলা করলাম, আসলে এই দেশ নিয়ে কারা ষড়যন্ত্র করতেছে। শেখ হাসিনা তো বলছেই যে তোমরা সেফটে চলে যাও, বাচ্চারা বা শিক্ষার্থীরা তোমাদের উপর গুলি চালাবে, হত্যা করবে, তৃতীয় পক্ষ এখানে ঢুকে পড়েছে। উনি কিন্তু সেই সতর্কতা করেই কিন্তু উনি 5 তারিখে চলে গেছেন। আমরা ভিডিওতে দেখলাম ওনাকে বিদায় দিচ্ছে, একজন মহিলা কান্না করতেছে, তারপর উনি চলে গেছে। উনি কিন্তু কান্না করেনি শেখের বেটি, উনি কিন্তু ঠিকই সেনাবাহিনী তাকে সসম্মানে ভারতে নিয়ে দিয়ে আসছে। তো এখন উনি সেখানে বসে বসে বাংলাদেশের
বিষয়গুলো আপনার পর্যবেক্ষণ করতেছে। যেমন ইউনূস বলেছিল না যে আমি বাংলাদেশের ক্ষমতা চাই, সেও কিন্তু অল্প সময়ের জন্য হলেও ক্ষমতা সে পাইছে। কিন্তু তারা যারা এগুলো নিয়ে আপনার পোস্ট করে বা আপনার সমালোচনা করে বা হাসি ঠাট্টা করে, এগুলোর বয়স দেখবেন সর্বোচ্চ 18, 20, 22 এরকম বয়স হবে। বা আমিও শেখ হাসিনার রাজনীতি ভালো করে বিরোধী দলে থাকা অবস্থা আমি দেখিনি, আমি ছোট, আমি কিভাবে দেখবো? মানে এই দলটারই আপনার জন্ম যেভাবে, এই দলটার নাম ইতিহাসে লেখা রক্ত দিয়ে। তার মানে এই দলকে যদি আপনি ডুবাতে চান আপনি কখনোই পারবেন না। আপনি সাময়িক সময়ের জন্য হাসি ঠাট্টা আপনার এগুলো করে আপনি মজা নিতে পারবেন, কিন্তু আপনি এই দলটাকে শেষ করতে পারবেন না। শেখ হাসিনা দেখবেন আপনার এপ্রিলের ভিতরে বাংলাদেশে উনি ক্ষমতা নিয়ে আবার 29 সালে নির্বাচন দিবে, নির্বাচন দিয়ে আপনার হয়তো আমি মনে করি যে উনি রাজনীতি থেকে বিদায় নিতে পারে। আর যাদের কথায় আপনারা এখন লাফালাফি করতেছেন না, যখন আওয়ামী লীগ মাঠে নামবে একজন সমন্বয়ক আপনি খুঁজে পাবেন না। শেখ হাসিনা কি ওই সময় আপনার কি নেতা কর্মীদেরকে বলছে মাঠে প্রতিহত করার জন্য? করে নাই। যদি শেখ হাসিনা ওই সময় বলতো প্রতিহত করো তোমরা, তাহলে এই আন্দোলন কখনো সফল হয় না, বা এই আন্দোলন কখনো সফল হতো না, এটাই সত্য। কিন্তু শেখ হাসিনা জানে যদি ওই সময় প্রতিহত করতো তাহলে এই পুরো দায়ভার শেখ হাসিনার উপরে পড়তো। কিন্তু এখন যত দায়ভারের কথা বলা হচ্ছে এগুলো একটাও শেখ হাসিনার উপরে পড়বে না। এগুলো আপনার তারা বিভিন্ন অভিযোগ দিবে, কিন্তু এই অভিযোগ আপনার দিন শেষে কাজে আসবে না। এটাই সত্য, এটাই সত্য কথা। আপনি যদি মানেন বা না মানেন আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু শেখ হাসিনা যদি না যাইতেন তখন উনি পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারতেন না। আমি এটাই বললাম যে শেখ হাসিনা একমাত্র ভারতে চলে গেছে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য উনি বাংলাদেশ থেকে চলে গেছেন। তো অবশ্য যারা হাসি ঠাট্টা করতেছেন শেখ হাসিনার আসতে পারবেন না, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি, মানে হার্ট অ্যাটাক করবেন আপনি, এটাই সত্য কথা, আপনি হার্ট অ্যাটাক করবেন। প্রিয় দর্শক, আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে একে একে সবাই খোলস ছেড়ে বেরিয়ে আসছেন। একে একে সবাই বাংলাদেশের বিরুদ্ধে যাদের অবস্থান, নিজেদের অবস্থানটি স্পষ্ট করার ঔদ্ধত্য দেখাচ্ছে। বলছি কথাগুলো এই কারণে যে মঙ্গলবার সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় নিয়ে বেশ তোলপাড় চলছে। জামাতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির তাদের যে নিয়মিত প্রকাশনা ছাত্র সংবাদ, সেটির একটি বিশেষ সংখ্যা ডিসেম্বর থেকে জুলাই বিপ্লব বিজয়ের রক্তাক্ত অধ্যায়। এই সংখ্যাটিতে একজনের একটি লেখা প্রকাশ করা হয়েছে, আহমেদ আফগানি। এই ভদ্রলোক তার প্রবন্ধে লিখছেন, সে সময়ের অনেক মুসলিম অর্থাৎ ৭১-এ অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল, এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা। তিনি লিখছেন, মুক্তিযোদ্ধাদের দ্বারা ইসলাম বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা ইসলামের প্রতি আক্রোশ দেখিয়েছে। এরপরে আর কি ব্যাখ্যা করব আমরা? এরপরে আর কোন ধরনের প্রতিক্রিয়া আমাদের জানানো লাগতে পারে? তিনি ইসলামের প্রতি আক্রোশ বলে উল্লিখিত একটি পরিচ্ছেদে লিখছেন, শুধু যে ইসলামপন্থীরা আক্রান্ত হয়েছে তা নয়, মুক্তিযোদ্ধাদের দ্বারা ইসলাম বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা ইসলামের প্রতি আক্রোশ দেখিয়েছে। যে সকল প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সংস্থার নামে ইসলাম ও মুসলিম ছিল, সেগুলো থেকে তারা ইসলাম ও মুসলিম শব্দ বাদ দিয়েছে। উদাহরণ হিসেবে অনেক কিছু এখানে টেনে আনা হয়েছে। জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো থেকে রাব্বি জিদনি ইলমা ও কুরআনের চিহ্ন বাদ দেওয়া হয়েছে। নজরুল ইসলাম থেকে ইসলাম বাদ দেওয়া হয়েছে এবং কওমি মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষার্থীদের বোরখা পরা, মানে বোরখা নিষিদ্ধ করে শাড়ি পরতে বাধ্য করা হয়েছে। এই কারণে বহু ছাত্রী ৭১ পরবর্তীতে বিদ্যালয়ের শিক্ষা যায়নি। আমরা কি খুব অবাক হচ্ছি? অবাক হওয়ার কিছু নেই। আমরা আতঙ্কিত হতে পারি। গণ অভ্যুত্থানের পরে যা কিছু ঘটছে, মানুষ আশাহত হয়েছে, তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে। যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছেন তাদের একটি বড় অংশ, ৮০% গণ অভ্যুত্থানকারী মনে করেন তাদেরকে ব্যবহার করা হয়েছে। তারা স্বতঃস্ফূর্তভাবে এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন ৫ আগস্টের গণ অভ্যুত্থানে,
নইলে এখন যা চলছে তা তাদের দেখতে হতো না। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে রিসেট বাটন শব্দ দুটো উচ্চারণ হলো তার মুখ থেকে এখন তার প্রতি পদে পদে আমরা রিসেট বাটনের ক্রিয়া উপলব্ধি করছি। অনেক শিক্ষার্থীকে বোরকা পরা নিষিদ্ধ করায় তারা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করতে পারেনি। আর যারা শিক্ষা নিয়েছেন তারা কি করেছেন? যে নারীরা স্বাবলম্বী হয়েছেন, যে নারীরা স্বাধীনভাবে কথা বলার চেষ্টা করতে পারছেন শিক্ষা গ্রহণের মাধ্যমে, তারা কি পেছনের দিকে গেছেন? এবং যে কথাটি বলা হলো যে সে সময় অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল, মানে তারা মনে করেছিল এটা দেশ স্বাধীনের যুদ্ধ, কিন্তু তারা যে বুঝতে পারেনি যে এটা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ, সে কথাই এখানে বলা হয়েছে, মানে বলার চেষ্টা করা হয়েছে। কি অদ্ভুত বয়ান আমাদেরকে শুনতে হচ্ছে, কি অদ্ভুত ন্যারেটিভ, কি অদ্ভুত বর্ণনা, কি অদ্ভুত সব লেখনী বক্তব্য আমাদের সামনে আসছে। এবং জামায়াতে ইসলামী ৭১ কি ভূমিকা পালন করেছে সেটি নিয়ে তাদের মধ্যে নানান ধরনের বৈপরীত্য কাজ করছে, ক্রিয়া প্রতিক্রিয়ার উপলব্ধি। সেখান থেকে তারা এটুকু বুঝতে পারে যে মুক্তিযুদ্ধকে অস্বীকার করার মধ্য দিয়ে বাংলাদেশে অন্তত রাজনীতি করা যাবে না। তাই তারা ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবে হোক মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছে। আমরা তো দেখছি মুক্তিযুদ্ধকে ম্লান করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অধিকাংশ কিভাবে উঠে পড়ে লিখেছে। তারা নতুন ইতিহাস নির্মাণ করবে, তারা নতুন করে সবকিছু লিখবে, এই তো চলছে। এবং এই লেখাটি একটা ব্যাখ্যা দিয়েছে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে, তাদের যে প্রকাশনা কর্তৃপক্ষ ছাত্র সংবাদ, সেটা আমি পরে বলছি। তার আগে এই লেখাটিতে আরো কি বলা হয়েছে? সংবিধান সংশোধন করে বাংলাদেশে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার এই যে নিজামী ইসলামী ও জামাতে ইসলামী এই দুই দলই ছিল সে সময় ইসলামী রাজনীতির ধারক বাহক। এদের নিষিদ্ধ করা হয় নাই যে তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, মানে তারা মুক্তিযুদ্ধের পক্ষে আবার ছিল জামাতে ইসলামী এবং নিজামী ইসলামী, কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কারা ছিল? মানে কি ভয়ঙ্কর, মানে মিথ্যাও তো একটা লিমিট থাকে। এখানে বলা হচ্ছে বরং সে সময় মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী ন্যাপ, মুজাফফর, মনির সিং এর কমিউনিস্ট পার্টি, জাতীয় দল, কৃষক শ্রমিক পার্টি, পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি, পূর্ব বাংলা সর্বহারা পার্টি এবং কৃষক শ্রমিক সমাজবাদী দল, এই দলগুলোকে নিষিদ্ধ করা হয়নি মুক্তিযুদ্ধের বিরোধিতার কারণে। সুতরাং এটি নিশ্চিত করে বলা যায় যে মুক্তিযুদ্ধে যারা কুশীলভ তাদের মূল আক্রোশ ছিল ইসলামের সাথে। এই সাধারণ ব্যাপার সেই সময় সকল ইসলামী রাজনীতিবিদ বুঝেছিলেন, বা ইত্যাদি ইত্যাদি আরো অনেক কথা এখানে লেখা হয়েছে। এবং তারা এই কথা বলার পরে এখানে আরো একটি যে প্যারা যোগ করা হয়েছে যে সাংস্কৃতিক ক্ষেত্রেও বিরাট পরিবর্তন এনেছে মুক্তিযোদ্ধারা। কি পরিবর্তন? তারা রেডিও টেলিভিশনে বিসমিল্লাহ সালাম বাদ দিয়ে সুপ্রভাত, শুভকামনা ইত্যাদি প্রতিস্থাপন করেছে। রেডিওতে কোরআন তেলাওয়াত বন্ধ করে দেওয়া হয়েছে। এদেশের মুক্তিযুদ্ধতে শুধুমাত্র মুসলমানরা করেনি, এই জন্যই তো ধর্ম নিরপেক্ষতা ছিল আমাদের সংবিধানে। এবং বড় অদ্ভুত হয় যে লাইনটি এখানে উল্লেখ করা হয়েছে যে 1975 সালের পরিবর্তনের মধ্য দিয়ে আবার পুনরায় রেডিও টেলিভিশন সালাম, বিসমিল্লাহ, আজান ও কোরআন তেলাওয়াত শুরু হয়েছে। তার মানে হচ্ছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডটি কতটা জায়েজ ছিল, কতটা প্রয়োজন ছিল সেটি প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। এবং তার ধারাবাহিকতা তো আমরা দেখতে পাচ্ছি। মেজর ডালিমকে প্রকাশ্যে এনে সাক্ষাৎকারের মাধ্যমে কিভাবে বীর সারানো হচ্ছে, জাতীয় বীর রাশেদ চৌধুরীর সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। সবই একই সূত্রে গাথা। মুক্তিযোদ্ধারা রাজাকার হবে আর রাজাকারেরা মুক্তিযোদ্ধা হবে। এবং হাসনাত আব্দুল্লাহ মুক্তিযুদ্ধ মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় 24 মুক্তিযোদ্ধা বলে যারা নিজেদেরকে দাবি করে, এই হাসনাত আব্দুল্লাহ 16 ডিসেম্বর একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে জামাতের একটা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়ে বক্তব্য দেওয়ার সময় কি বলেছিলেন আমরা জানি না, মনে নেই আমাদের। তিনি তো বলেছিলেন যে এখন ভারতের বয়ান দেখে আমাদের মনে হয় যে জামাতে ইসলামের অবস্থান ৭১ সঠিক ছিল, আর তারা আসছে ঘোষণাপত্র ছুঁড়ে ফেলতে, তারা আসছে মুজিববাদের, জিয়াবাদের কবর রচনা করতে। এই লেখাটি ছাত্র সংবাদের যে প্রকাশিত হলো তার প্রতিবাদে বা কর্তৃপক্ষ একটি
ব্যাখ্যা দিয়েছে কি যে এই মন্তব্যটি একান্তই লেখকের ব্যক্তিগত মত। ছাত্রদের সাথে নির্বাচনী আসন সমঝোতা করতে চায় বিএনপি এবং এর নেপথ্যে থাকতে পারেন ডক্টর আসিফ নজরুল, এরকম মনে হচ্ছে দর্শক। একটু অবাক করার মতো, কিন্তু এটা যথেষ্ট সত্য হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কাজগুলো করছে বিএনপি। আসিফ নজরুলের মাধ্যমে ছাত্রদের ম্যানেজ করানোর একটা চেষ্টা হতে পারে। দেশ ইজ গোয়িং টু অন দি ওয়ে টু 111 যেরকম একটা সমঝোতা নির্বাচনের মাধ্যমে জামাতকে 2টা সিট ধরিয়ে দিয়ে বিএনপিকে কিছু আওয়ামী লীগকে নিরঙ্কুশভাবে ফ্যাসিস্ট বানিয়ে দিয়ে যাওয়া হয়েছিল, ঠিক ওরকম আবার একটা ভাগ বাটোয়ারার নির্বাচনের মধ্য দিয়ে এই সরকার বিদায় নিতে চায় বা বিদায় নিবে, এরকম একটা চেষ্টা কেউ করছে, যদিও এটা সফল হবে না। প্রাথমিকভাবেই এই চেষ্টা ব্যর্থ হয়েছে। দর্শক, আপনারা অলরেডি দেখেছেন ইসলামপন্থীদের ঐক্য চেষ্টা, জোট চেষ্টা, নানান কিছু, এমনকি জামাত ইসলামীর সাথে গণ অধিকার পরিষদ, 12 দলীয় জোট, এলডিপি, এই দলগুলো চমৎকার সম্পর্ক গড়ে উঠেছিল অনিবার্য বাস্তবতায়, ভারত বিরোধী, ভারতের আধিপত্যবাদ বিরোধী একটা চিন্তা দর্শন থেকে। কিন্তু বিএনপি অনেককে পার্লামেন্টে সিটের প্রলোভন দেখিয়ে নিয়ে যাচ্ছে। কোন কোন গণমাধ্যম এভাবে রিপোর্ট করছে জামাত বর্ষি দিয়ে টোপ ফেলছে আর জাল খেও দিয়ে সেগুলো সব নিয়ে যাচ্ছে বিএনপির জাল হচ্ছে পার্লামেন্টে সিটের প্রস্তাব। স্বাভাবিকভাবে যারা সিটের কাছে কেনা বেচা হয় তারা তো বিএনপির কাছে বিক্রি হবে, স্বাভাবিক, কারণ বিএনপি কাউকে কিছু সিটের প্রস্তাব দিতেই পারে, নিশ্চিত কিছু প্রস্তাব দিতে পারে যে তোমাকে এইটা দেওয়া হবে, এইটা দেওয়া হবে, আর সিট না পেলেও তোমাকে এই সুবিধা দেওয়া হবে, এই সুবিধা দেওয়া হবে। বিএনপি এই কাজটা করছে। বিএনপি ক্ষমতা আসার জন্য পাগল হয়ে গিয়েছে। এখন স্বাভাবিক প্রক্রিয়ায় বিএনপি ক্ষমতা আসতে পারছে না, এটাও বিএনপি নিশ্চিত হয়ে গেছে। তারেক রহমানের বক্তব্য এটা স্পষ্ট, কারণ জনগণের সমর্থন বিএনপির প্রতি নেই। বিএনপিকে এখন জনগণ ভারতের দালাল মনে করে, টেম্পল স্ট্যান্ডের পাহারাদার মনে করে, চাঁদাবাজ, সন্ত্রাস, লুটপাটকারী মনে করে, এবং দেশব্যাপী তারা পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় চাঁদাবাজি, লুটপাট করে যাচ্ছে। এই অবস্থায় জনগণ কিছুতেই তাদেরকে ভোট দিবে না। এই জন্য বিএনপি এখন অন্য পথে হাঁটছে। বিএনপি এখন সমঝোতার মাধ্যমে তারা ক্ষমতা নিতে চাচ্ছে। এই জন্য তারা আর একটা নিরপেক্ষ সরকারের দাবি করছে, যেটা 111, এবং তারপরে সমঝোতা করবে যে তোমাদেরকে এই কটা সিট দেওয়া হবে, তোমাদের এই কটা সিট দেওয়া, বসে থাকো, আমাদেরকে জাস্ট ক্ষমতা দাও, আমাদেরকে প্রধানমন্ত্রী পদটা দাও। এটা হচ্ছে বিএনপি টার্গেট। তার অংশ হিসেবে ওই যে গণ অধিকার পরিষদ, 12 দলীয় জোট, আরো এরকম গণতন্ত্র মঞ্চ কাউকে কাউকে কিছু লিখিত চিঠিমিটি দিয়ে কিনে ফেলেছে। এখন তারা ভোল পাল্টে বিএনপি শুরু কথা বলছে, দেখছেনই। খেলাফত মজলিসকে এরকম প্রস্তাব দিয়েছে, যদিও খেলাফত মজলিস শেষ পর্যন্ত এখন পর্যন্ত নিজেদের বিক্রি করে নাই। চরমনাইকেও কেনার চেষ্টা করেছে, এটাও সম্ভব হবে না আমি জানি, কিন্তু অবাক হবেন যে ছাত্রদেরকেও বিএনপি কেনার চেষ্টা করছে। বিএনপি দেখছে ছাত্রদের কারণে বিএনপি ক্ষমতা আসতে পারে না, ছাত্রদের সাথে জামাতের জোট হলে বিএনপি জয় বাংলা হয়ে যাবে। কি করার, রাস্তা একটাই, ছাত্রদেরকে, যেমন এই চিন্তা করছে বিএনপি যে ছাত্রদের মধ্যে গুরুত্বপূর্ণ সমন্বয়ক বা গুরুত্বপূর্ণ নেতা যারা, নাসিরউদ্দিন পাটোয়ারি, আখতার, সামান্তা, হাসনাত, শারজিস, আব্দুল হান্নান মাসুদ, এরকম কয়েকজনকে কিছু সিট টিট ধরিয়ে দিয়ে তারপরে বিএনপি ক্ষমতার রাস্তাটা নিশ্চিত করা যায় কিনা, তাহলে তো টেনশন থাকে না। বিএনপি এখন এই পথে হাঁটছে। হযরত আব্দুল্লাহর একটা বক্তব্য থেকে এই সন্দেহ আরো জোরালো হয়েছে, এবং আসিফ নজরুলের একটা ফেসবুক পোস্ট থেকে এই সন্দেহ আরো জোরালো হয়েছে। চুয়াডাঙ্গায় হযরত আব্দুল্লাহ বলেছেন, পার্লামেন্টের সিট দিয়েও আমাদের কিনতে পারবেন না। এর মানে কি, পার্লামেন্টের সিট দিয়ে কেনার চেষ্টা হয়তো বা হয়েছে বা প্রস্তাব অলরেডি দেওয়া হয়েছে যে তোমরা বাড়াবাড়ি করো না, 72 সংবিধান, প্রোক্লেমেশন, অমুক তমুক, এগুলো করো না, তোমাদেরকে পার্লামেন্টে সন্তোষজনক সিট দেওয়া হবে। হাসনাত, তুমি ছোট মানুষ, তোমাকে এমপি বানিয়ে দেওয়া হবে, তুমি আর কি চাও? শারজিস, তোমাকে এমপি বানিয়ে দেওয়া হবে। নাসির, আক্তার, তোমাদের এমপি বানিয়ে দেওয়া হবে, চুপ করে বসে থাকো, কয়টা সিট চাও, আসো দর কষা বসে করি, এরকম কোন প্রস্তাব দেওয়া হয়েছে। সেটা জনসম্মুখে সে কার্যত রিনাই করলেন হাসনাত আব্দুল্লাহ, পার্লামেন্ট সিট দিয়েও আমাদের কিনতে পারবেন না। মানে বিএনপি পার্লামেন্টে সিট দিয়ে কেনার চেষ্টা করেছে, তার জবাবে এটা আমার ব্যাখ্যা, এটি হওয়ার কথা।
ডক্টর আসিফ নজরুল একটা ফেসবুক পোস্ট লিখেছেন, ছাত্রদের সাথে বিএনপির দূরত্ব কাম্য নয়, দ্বন্দ্ব কাম্য নয়, ঐক্য হতে হবে, অমুক তমুক নানান কথা বলেছেন। ওটা হচ্ছে তিনি মধ্যস্থতা করার চেষ্টা করছেন, তার প্রমাণ এটা হতে পারে। এই জন্য 2025 সাল ভিন্ন বাস্তবতার উপর দাঁড়িয়ে এখানে ওই কেনা বেচা 2008 সালের কেনা বেচা নির্বাচন এখানে চলবে না। এটা এই তরুণ প্রজন্মকে কেনা যায় না। যদি কেনা সম্ভব হতো তাহলে হাসিনা কিনে কবে পকেটের মধ্যে রাখতো। অতএব বিএনপি ভুল পথে পা বাড়াচ্ছে। এই তরুণ ছাত্রদের তো দূরের কথা, চরমনাই, খেলাফত মজলিস, ইসলামী দলকেও কিনতে পারবে না। এরা সর্বোচ্চ কিনতে পারবে গণ অধিকার পরিষদের মতো 2-4টা, ভিবি নূরের মতো নৈতিকভাবে বিচ্যুত 2-1টা দলকে, যার কোন ক্রেডিবিলিটি বর্তমানে নেই। এছাড়া অন্য কাউকে কিনতে পারবে না। 12 দলীয় জোট এরাও শেষ পর্যন্ত থাকবে কিনা সন্দেহ আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা তরুণ প্রজন্ম স্পষ্টভাবে বলতে চাই, আমরা যতদিন পর্যন্ত রাজপথে আছি আমাদেরকে হাসিনা কিনতে পারেনি। মানে হাসিনা কেনার চেষ্টা করেছিল, এতে কোনো সন্দেহ নেই, নানান প্রস্তাব দিয়েছিল, আমাদেরকে আওয়ামী লীগ কিনতে পারেনি। এই তরুণ প্রজন্মের সঙ্গে আপনারা যারা বেইমানি করবেন, আপনারা আমাদের আসনের লোভ দেখাবেন, আপনারা বলবেন আমরা অমুক আসন ছেড়ে দেবো, পার্লামেন্টে একটি সিট দিয়েও তোমাদেরকে কিনতে পারে, পার্লামেন্টে সিট দিয়েও আমাদেরকে কিনতে পারবেন। আমরা স্পষ্টত এগিয়ে যে বিএনপি এখন পার্লামেন্টের সিটের প্রস্তাব বা নির্বাচনে আসন সমঝোতা করতে চাইছে, কিন্তু কাজ হবে না। আমার বিএনপি ভেবেছিল যে তারা অল ইন অল, সচিব টচিব বিভিন্ন জায়গায় সব তাদের লোক, আর তারা একেবারে মানে সব তাদের, অতএব তারা ক্ষমতা আসবে না, তারা কিভাবে আসবে? অতএব যেভাবে হোক না কেন পার্লামেন্ট সিট ভাগাভাগি করে হলেও আসা উচিত, কিন্তু এই স্বপ্ন পূরণ হবে না। সুষ্ঠু নির্বাচন হবে, তার মধ্য দিয়ে জনগণ যাকে চায় সে আসবে, এবং সেটা বিএনপি নয়। আমাদের যে চরম আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা প্রতিফলন আপনাদেরকে ঘটাতে হবে। এর মানে সংস্কার করতে হবে, এবং শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করে যথাযথ প্রক্রিয়া এগিয়ে যাবে এবং তারা সামনে আসবে। হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার নিয়ে কোনো কথা দেখি না। জামাত ইসলামী তো বলে ডেইলি, আমরা দেখি আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না সেটা নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করা যায় সেটা নিয়ে তাদের মধ্যে কোনো আলাপ আলোচনা নেই। কারণ তাদের মধ্যে আওয়ামী লীগের ব্যবসার চিন্তা রয়েছে, আওয়ামী লীগের পুনর্বাসনের মধ্য দিয়ে লীগের ব্যবসাগুলোকে তারা দখল করতে চায়, আওয়ামী লীগের রাজনৈতিক কাঠামোগুলোকে দখল করতে চায়। আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের সরকারের আন্তরিকতা থাকলেই হয়। আওয়ামী লীগ নিষিদ্ধে বিএনপি জামাত রাজি নয়, কিন্তু সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিলে বিএনপি জামাত কিচ্ছু বলতে পারবে না, অথবা এটা সরকার চাইলে করে দিতে পারে। তিনি বলেন, আমরা দেখছি এই তরুণ প্রজন্মের মধ্যে একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে। আমরা দেখেছি আমাদের প্রবীণ যে নেতৃত্ব রয়েছে, এই প্রবীণ নেতৃত্ব আমাদের তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে। এই জন্য এদেরকে আমি বুইরে খাটাস বলি। বুইরে খাটাস দিয়ে হবে না। আমাদের তরুণদের মনুষ্যত্ব বুঝতে তারা ব্যর্থ হয়েছে, আমাদের তরুণদের কথা তারা বুঝতে ব্যর্থ হয়েছে। এই কারণে এক গ্রুপ পালিয়েছে, বাকিরাও পালাতে হবে। কিন্তু আমিরে জামাত কিন্তু বারবার বলছেন যে আমরা তরুণদের হাতে বাংলাদেশ গড়ি। সর্বশেষ দিনাজপুরে বলেছেন, কমপক্ষে 4 বার স্পষ্টভাবে বলেছেন আমরা আগামী বাংলাদেশ তরুণদের হাতে তুলে দিতে চাই। তরুণদের ভাষা জামাত ইসলামের আমির বুঝতে পারছেন, কোনো সন্দেহ নেই। আমাদের তরুণদের চিন্তা এবং চেতনার সঙ্গে আমাদের মনস্তত্বের সঙ্গে তাদের যোজনের দূরত্ব রয়েছে। প্রবীণরা যেখানে চিন্তা করে মোবাইল চালানোই হচ্ছে ধ্বংসের কারিগর, আমরা দেখছি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমাদের এই যে গণঅভ্যুত্থানের জোট তৈরি হয়েছিল, এটাই হচ্ছে রিয়েলিটি। মির্জা ফখরুল্লাহ নাকি ঠিক মতো ফেসবুক দেখেনি। ফেসবুক কি হয়, এক একজন নেতা বাদ নেন, জামাতেরও আছে 2 একজন, ফেসবুক কি লেখে ভাই আমরা দেখি না। এগুলো যে আপনি রাজনীতি করেন কেন এখন? আপনি ফেসবুকে কি লেখে কি হয় এটা দেখেন না। আপনি এত অপদার্থ অযোগ্য নেতা, আপনি কিসের রাজনীতি করেন? আপনি কিভাবে জামাতের নেতা হয়েছেন, বিএনপি নেতা হয়েছেন? আপনি ফেসবুকে, সোশ্যাল মিডিয়া, ইউটিউবে কি হয় আপনি জানেন না। এর মানে আপনি রাজনীতি একেবারে ফেইল, আপনি 33ও পাননি, আপনি অবসর নিয়ে চলে যান। পার্থক্যটা আশা করি বুঝাতে পেরেছি। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের প্রবীণ রাজনীতিবিদরা তারা ছিলেন আপোষকালীন। আমরা দেখেছি তাদের কাছে খবর আছে কারা 3টা নির্বাচন শেখ হাসিনার সঙ্গে আপোষ করেছে, কাদের সঙ্গে খুনি শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিল। এটা বিএনপির এই আব্দুল্লাহ মিন্টু এদেরকে মিন করেছেন যে আওয়ামী লীগের আত্মীয় ছিল, ব্যবসায়িক সম্পর্ক ছিল, আত্মীয়তার সম্পর্ক ছিল। ইকবাল হাসান মাহমুদ টুকু এদের কথা বলেছেন। এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা রয়েছে। সুতরাং আপনারা যারা আওয়ামী লীগের বিচার বাদ দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য চিন্তা করছেন, আপনি তরুণ প্রজন্মের সঙ্গে আপনার দালালি করছেন। তিনি বলেন, হাসিনার আওয়ামী লীগ সরকার গণঅভ্যুত্থানের সময় আমাদের কিনতে পারেনি, তাই
তারা যারা ভাবছেন সংসদের কয়েকটা চেয়ার দিয়ে ছাত্রদের কিনে ফেলে ক্ষমতা দখল করবেন, তারা ভুল ভাবছেন। ছাত্রদেরকে কিছু আসন বাসন দিয়ে কেনা যাবে না, এই ছাত্ররা সরকার গঠন করবে, লিখে রাখে। এদের মধ্য থেকে আগামী প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে, এরকম আরো শত শত আসিফ নাহিদ মাহফুজ তৈরি হবে যারা দেশ চালাবে। অতএব বুইরা বামরা, আপনারা ফেসবুক চালান না, খবর রাখেন। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।